নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন লিগাল ইনফরমেটিভ ভিডিওর সাথে। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অল বাটনটা ক্লিক করে দিন যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আর দেরি না করে মেন টপিকে চলে আসি। আজকের যে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে মেনটেনেন্সের ওপরেই আজকের ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই মেনটেনেন্সের শব্দটা, মেনটেনেন্স যে শব্দটা, এটার সাথে সবাই ওয়াকিবহাল। কখন মেনটেনেন্স চাওয়া হয় সেটা আমরা কম বেশি অনেকেই জানি, যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স যখন হয়ে যায় বা কোনো স্বামী তার স্ত্রী বা বাচ্চাকে দেখছে না, সেক্ষেত্রেই কিন্তু বাধ্য হয়ে অপোজিট মানে যে রেসপন্ডেন্ট সে কিন্তু মামলাটা করে মেনটেনেন্সের। তো সেই বিষয়েই কিছু আলোচনার বিষয়, কারণ এই মেনটেনেন্সের মামলা বহু দিন ধরে চলছে বা চলতে থাকে। ঠিক আছে, মেনটেনেন্স অনেকে পায় না বা অনেকে একবার মেনটেনেন্সের টাকা পেলো আবার পেলো না, এই ধরনের ডিলেমি দেখা যায়। হ্যাঁ, তো তাই জন্য সুপ্রিম কোর্ট তার লেটেস্ট জাজমেন্টের কিছু গাইডলাইন তৈরি করেছে, সেই বিষয়ে আজকে সবিস্তারে একটু আলোচনা করব। তো সুপ্রিম কোর্ট 4 নভেম্বর 2020-তে রজনীশ ভার্সেস নেহা এই মামলাটা একটা জাজমেন্ট দিয়েছেন এবং এই জাজমেন্টে কিছু গাইডলাইন মেনটেনেন্সের মামলার ক্ষেত্রে দিয়েছেন, সেই বিষয়ে আজকে আলোচনাটা করব। তো রজনীশ ভার্সেস নেহা সুপ্রিম কোর্টের যে এই মামলার যে জাজমেন্টের প্যারা 72-এ ইনকাম এভিডেভিটের কথা বলা হয়েছে। তাহলে ইনকাম এভিডেভিটটা কি? ইনকাম এভিডেভিটটা হলো যে এই যে মেনটেনেন্সের মামলাগুলো হয়, এই মামলায় উভয় পার্টিকেই তাদের ইনকাম, প্রপার্টি, সমস্ত কিছু ইনফরমেশন সেইটা ইনকাম এভিডেভিটের মাধ্যমে কোর্টে জমা দিতে হবে। ঠিক আছে, এটা বাধ্যতামূলক করা হয়েছে এই রজনীশ ভার্সেস নেহা এই মামলার জাজমেন্ট গাইডলাইন করা হয়েছে। ওই গাইডলাইনে বলা হয়েছে যে প্রত্যেক এই মেনটেনেন্সের মামলায় যারা রেসপন্ডেন্ট তাদেরকেও, যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকেও বাধ্যতামূলকভাবে তাদের ইনকাম এভিডেভিট করে কোর্টে পেশ করতে হবে। যাতে করে কি হবে? যাতে করে কোর্টের এই যে মেনটেনেন্সের অ্যামাউন্ট সেটা ধার্য করতে সুবিধা হয় বিচারকের। তারা বুঝতে পারবে যে যারা মেনটেনেন্স ক্লেম করছে তাদের ইনকাম কতটা, যাদের কাছ থেকে ক্লেম করছে তাদের ইনকাম কতটা, সবিস্তারে জানতে পারলে এই অ্যামাউন্টটা সাজেস্ট করা বা অ্যামাউন্টটা স্থির করা একজন বিচারকের পক্ষে খুবই সুবিধাজনক। তাই জন্যে এই ইনকাম এভিডেভিটটা বাধ্যতামূলক করা হয়েছে। 2 নম্বর হচ্ছে, এখানে রেসপন্ডেন্টকেও কিন্তু তার প্রপার্টির সমস্ত ডিটেলস এভিডেভিটের মাধ্যমে কোর্টে জমা দিতে হবে। আচ্ছা, এবার চলে আসি 3 নম্বর। এখানে আরেকটা কথা বলা হয়েছে, রেসপন্ডেন্ট যদি তার রিপ্লাই দিতে বা এই ইনকাম এভিডেভিটটা দিতে দেরি করে, দুটো অ্যাডজর্নমেন্ট কোর্ট অ্যালাউ করবে, তার বেশি অ্যাডজর্নমেন্ট কিন্তু কোর্ট অ্যালাউ করবে না। এই সমস্ত কিছুই কিন্তু ওই রজনীশ ভার্সেস নেহা এই মামলার জাজমেন্টের গাইডলাইনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে। আচ্ছা, এবার চলে আসছি, যদি এই ইনকাম এভিডেভিট উভয় পার্টি জমা দিতে গিয়ে কোনো ফ্যাক্ট মিস করে বা কোনো মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন ওইখানে লিখতে ভুল করে, তাহলে কিন্তু সিপিসি কোড অফ সিভিল প্রসিডিওরে অর্ডার 11-এ নতুনভাবে ওই ফ্যাক্টটা নথিভুক্ত করতে পারে এবং কোর্ট সেটাকে অ্যালাউ করবে। ঠিক আছে, আচ্ছা, বা অ্যাকসেপ্ট করবে। এবার চলে আসি 4 নম্বর। দেখা যাচ্ছে উভয় পার্টি যদি ফিনান্সিয়ালি কোনো টালমাটাল অবস্থায় থাকে বা কোনো ইনকামের ডিক্রিজ হলো বা ইনক্রিজ হলো, এই সমস্ত বিষয়টাকেই কিন্তু কোর্টের কাছে জানাতে হবে, মামলা চলাকালীনই জানাতে হবে। যদি তাদের ডিক্রিজ হয় ইনকাম, যে অ্যামাউন্টটা ধার্য করা হলো সেটার থেকে তার মাইনে কমে গেল, যে আর কি মেনটেনেন্সটা দিচ্ছে তার, বা বেড়ে গেল, এই সমস্তটা কিছুই কিন্তু কোর্টকে জানাতে হবে। সেটাও কিন্তু গাইডলাইনে বলা হয়েছে।
সেটা কিভাবে নতুন এফিডেভিট করে বলতে হবে। 5 নম্বর হচ্ছে, যদি কোনো পার্টি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মেনটেনেন্সটা বেশি পাওয়ার জন্য মামলার প্লিডিংয়ে খুব ভুলভাল মিথ্যা কথা লিখছে বা লিখেছে, সেটা যদি কোর্টের নজরে পড়ে বা কোর্ট বুঝতে পারে, তাহলে কিন্তু কোর্ট সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে সেকশন 340-তে ওই পার্টির এগেনস্টে মামলা রুজু করতে পারে বা মামলা দায়ের করতে পারে। তাহলে কতগুলো গাইডলাইন্স 5 নম্বর হলো। এবার 6 হচ্ছে, এখানে কিন্তু এই মেনটেনেন্সের মামলায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চলেই যাচ্ছে, মামলা চলেই যাচ্ছে। অথেন্টিক যাদের পয়সার দরকার বা মেনটেনেন্সের দরকার বাচ্চার খাওয়া দাওয়ার জন্য, বাচ্চার পড়াশোনার জন্য, সেটাও অনেক ক্ষেত্রে ডিলে হয়। এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে এই গাইডলাইনগুলোকে নথিভুক্ত করেছেন। এবং 6 নম্বরে কি বলা হয়েছে, পার্টির ইনকাম এফিডেভিটের 7 দিন, উভয় পার্টি ইনকাম এফিডেভিট জমা দিল, এবার এফিডেভিট জমা দেওয়ার পরে 60 দিনের মধ্যেই কিন্তু ইন্টারিম মেনটেনেন্সটা চালু হয়ে যাবে এবং তার 6 মাসের মধ্যে যে মেইন যে মেনটেনেন্সের পিটিশন সেটাও চালু করার কথা বলা হয়েছে। মানে অতিরিক্ত টাইম না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই মেনটেনেন্সের টাকাটা চালু করার দিকেই কিন্তু সুপ্রিম কোর্ট নজর দিয়েছেন। এবার হচ্ছে 7 নম্বর, বাচ্চাদের মেনটেনেন্সের ক্ষেত্রে এখানে বলেছে বাচ্চাদের যে এডুকেশনাল ব্যাপারটা সেটা কিন্তু বাবাকেই নিতে হবে। কিন্তু এক্ষেত্রে আর একটা কথা আছে, সেখানে যদি দেখা যায় যে মা সক্ষম, মাও সমপরিমাণ ইনকাম করছে, তখন কিন্তু বাবা মা উভয়কেই এই মেনটেনেন্সের দায়িত্বটা নিতে হবে। তাহলে সুপ্রিম কোর্টের এই যে গাইডলাইনগুলো বললাম, এই গাইডলাইনগুলো দেওয়ার পরেও ওই যে রজনী ভার্সেস নেহা এই মামলাটায় এই জাজমেন্টের যে গাইডলাইনগুলো আমি বললাম এতক্ষণ ধরে, সেই গাইডলাইন কিন্তু সর্বত্র পালন করা হয় না বা হয়নি। এর ফলে নভেম্বরের 23শে নভেম্বরে অদিতি ভার্সেস জিতেশ এই মামলাটা সুপ্রিম কোর্টে দায়ের হয় এবং এই মামলাতেও কিন্তু ফ্যামিলি কোর্টে 20,000 টাকা একটা মাইনর বাচ্চার জন্য ধার্য করা হয় অ্যাজ আ মেনটেনেন্স। সেক্ষেত্রে হাইকোর্ট কি করে, যখন 20,000 টাকা দায়ের করা হয় তখন অপোজিট জন হাইকোর্টে মামলা দায়ের করে। মামলা দায়ের করে হাইকোর্ট বিনা কারণে এই যে সুপ্রিম কোর্ট যে গাইডলাইনগুলো দিয়েছিল রজনী ভার্সেস এই নেহা, এই জাজমেন্টে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কোনো বিচার বিবেচনা না করেই 20,000 টাকাটা কমিয়ে 7,500 টাকা পার মান্থ ধার্য করে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফার্দার হাইকোর্টের কাছে ওই মামলাটাকে পাঠায় এবং বলে যে রজনী ভার্সেস নেহা এই গাইডলাইনগুলোকে না পড়েই এই 7,500 টাকা ধার্য করা হয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুবই ক্ষুব্ধ হন এবং সমস্ত জুডিশিয়াল অফিসারদের ঘরে এই যে জাজমেন্টের সার্কুলার, মানে রজনী ভার্সেস যে নেহা এই মামলায় সুপ্রিম কোর্ট যে গাইডলাইনগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম সেইগুলো সার্কুলেট করতে বলা হয়, যাতে করে সমস্ত কোর্টে মেনটেনেন্সের মামলায় এই রজনী ভার্সেস নেহার গাইডলাইনগুলো ফলো করা হয়, যাতে করে কোনো মেনটেনেন্সের মামলা ডিলে না হয়, বিচারকের সুবিধা হয়, ইনকাম এফিডেভিটটা সঠিক টাইমে জমা দেওয়া হয়, আরও যা যা পয়েন্টগুলো বললাম, তখন কিন্তু এগুলোই ফলো করতে হবে। এই যে অদিতি ভার্সেস জিতেশ এই যে জাজমেন্টের কথাটা বললাম, এই জাজমেন্টে কিন্তু সেরমভাবে নতুন করে সুপ্রিম কোর্ট কিছু আলাদা করে বলেনি। ওই রজনী ভার্সেস নেহা ওই জাজমেন্টে যে গাইডলাইনটা সেটাই কিন্তু এই অদিতি ভার্সেস জিতেশে তুলে ধরা হয়েছে বা আলোচনা করা হয়েছে। তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম যে সুপ্রিম কোর্টের যে লেটেস্ট যে জাজমেন্ট, সেই জাজমেন্ট যে সুপ্রিম কোর্ট যে গাইডলাইনগুলো দিয়েছে মেনটেনেন্সের মামলায়, সেটা আমাদের সকলের জন্যই খুব উপকার। কেন, মেনটেনেন্সের মামলা যাতে করে তাড়াতাড়ি সমাপ্ত হয় সেদিকে নজর দিয়েছে এবং সঠিকভাবে মেনটেনেন্সের মূল্য ধার্য করার জন্য এই ইনকাম এফিডেভিটের ওপর বিশেষভাবে জোর দিয়েছে।
আজকের এই ভিডিও এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তারাও যাতে জানতে পারে যে এই সুপ্রিম কোর্টের লেটেস্ট গাইডলাইন আর জাজমেন্টের ব্যাপারে। আপনারা আপনাদের মেনটেন্যান্সের মামলায় যদি আপনাদের ডিলে হচ্ছে বা আপনাদের মেনটেন্যান্স পেতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই রজনীশ ভার্সেস নেহা এই মামলাটা জাজমেন্টটা আপনারা আপনাদের মামলায় কাজে লাগাতে পারেন। এই জন্যই আজকে আরও এই জাজমেন্টের বেসিসে আমি এই টপিকটা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্টে জানাতে থাকবেন যে আর কি টপিক আপনারা জানতে চান। আর আমার এই লিগ্যাল ভিডিওগুলো আপনারা খুবই পছন্দ করছেন, আমি বুঝতে পারি, কমেন্ট আসে, খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন। আরও একদিন আরও অন্য কোনো লিগ্যাল টপিক নিয়ে অবশ্যই আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন।